আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্টস, আশা করি সবাই ভালো আছো। দেখো, আজকে তোমাদেরকে পড়াবো বেসিক্যালি ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন নিয়ে পড়াবো তোমাদেরকে। তো দেখো, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন আমরা ক্লাস 9-10 ইন্টারমিডিয়েট যে কেউ এই জিনিসটার সাথে পরিচিত আছি। তো প্রথমে বলে রাখি যে শ্বসন হচ্ছে প্রাণীদের ক্ষেত্রে একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ফিজিওলজিক্যাল প্রসেস। দেখো, শ্বসন প্রক্রিয়াকে আমরা অক্সিজেনের উপস্থিতি অনুপস্থিতির উপর ভিত্তি করে দুই ভাগে ভাগ করি: সবাত শ্বসন, অবাত শ্বসন, অ্যারোবিক রেসপিরেশন, অ্যানারোবিক রেসপিরেশন। সবাত শ্বসনের ধাপ হচ্ছে চারটা, এটা গল গল করে মুখস্থ তোমরা পারো, ক্লাস 9-10 থেকে মুখস্থ করে আসতেছো। হ্যাঁ, গ্লাইকোলাইসিস, অ্যাসিটাইল কোয়ে, ক্রেবস চক্র আর ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন। তো আজকে আমি কথা বলবো এই ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনটা নিয়ে। দেখো, আমার মতো তোমরা যারাও এই যে একটা NADH প্লাস H প্লাস সমান 3টা ATP, একটা FADH প্লাস H প্লাস সমান 2টা ATP, এইভাবে ধরে ধরে ওই একটা বক্স আছে না, এই বক্সটা যে বানায় রাখছো যে কোনো গ্লুকোজ থেকে 38টা ATP বা 36টা ATP তৈরি হয়, তো বক্সের মধ্যে কিন্তু এটা মুখস্থ লিখছো। যারা বুঝে বুঝে করছো তারা তো খুব ভালো, আলহামদুলিল্লাহ। বাট আমার মতো যারা না বুঝে বুঝে লিখতা, আশা করি আজকে আমার ক্লাস করার পরে এটা কেন হইলো এবং ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন নিয়ে একটা বিস্তারিত ধারণা তুমি পেয়ে যাবে ইনশাল্লাহ। তো দেখো, আমি ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন নিয়ে বলার আগে সবাত শ্বসনের যে বাকি 3টা ধাপ এখানে কি ঘটতেছে জাস্ট 1.5 মিনিটের মধ্যে আমি এটা একটু বলে শেষ করব। একটা ওভারভিউ দেখো তোমরা। আমার কাছে ছিল একটা গ্লুকোজের 6টা কার্বন। আচ্ছা, তো এই 6টা কার্বনের গ্লুকোজ গ্লাইকোলাইসিসের 9টা ধাপের বিক্রিয়া পার করার পরে 2 অণু পাইরুভিক অ্যাসিড তৈরি করে, এটা আমরা জানি। তো এই ধাপে আমরা শুধু NADর হিসাবটা দেখি। এই ধাপে কি হচ্ছে, 2টা NADH প্লাস H প্লাস তৈরি হচ্ছে, NAD বিজারিত হচ্ছে। আচ্ছা, এখন দেখো পাইরুভিক অ্যাসিড যেটা আছে, এই পাইরুভিক অ্যাসিড আবার কি তৈরি হচ্ছে, অ্যাসিটাইল কোয়ে তৈরি করতেছে। এখানে পাইরুভিক অ্যাসিডে কার্বন ছিল 3টা, একটা করে কার্বন ডাইঅক্সাইড আকারে বের হয়ে গেছে, বের হয়ে গিয়ে অ্যাসিটাইল কোয়ে তৈরি করছে। তো এই ধাপেও দেখো 2টা NADH প্লাস H প্লাসে কনভার্ট হয়েছে। হ্যাঁ, আচ্ছা, এখন দেখো সবচেয়ে ইম্পর্টেন্ট একটা চক্র, ক্রেবস চক্র, বা এটাকে বলি আমরা TCA সাইকেল, ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড সাইকেল। অ্যাসিটাইল কোয়ে ক্রেবস চক্রে প্রবেশ করার পরে ক্রেবস চক্র শেষে এক অণু গ্লুকোজ থেকে আমরা কি পাই দেখো তো, এই যে 6টা NADH প্লাস H প্লাস, 2টা FADH প্লাস H প্লাস, এই জিনিসগুলো আমরা পাচ্ছি। এরপরে সর্বশেষ যে ধাপ ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন, এই ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনে গিয়েই আমরা কি দেখতে পাচ্ছি, এই যে FADH প্লাস H প্লাস সমান 2টা ATP লিখি আমরা, ঠিক আছে। NADH প্লাস H প্লাস, একটা NADH প্লাস H প্লাস সমান 3টা ATP লিখি। তো এই যে NADH প্লাস H প্লাস, FADH প্লাস H প্লাস, এগুলো হচ্ছে ATP-তে কনভার্ট হয় ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনে গিয়ে। তো চলো আমরা একটু দেখি ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনে কি হয়। ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন উপস্থিত কোথায়, মাইটোকন্ড্রিয়ার অন্তঃস্থ ঝিল্লিতে। যে মাইটোকন্ড্রিয়ার অন্তঃস্থ ঝিল্লির আঙুলের মধ্যে যে ভাঁজগুলা থাকে, এগুলাকে কি বলি আমরা, পৃষ্ঠি বলি। তাহলে দেখো, মাইটোকন্ড্রিয়ার এটা হচ্ছে বাইরেরটা হচ্ছে দেখো বহিস্থ ঝিল্লি, মাইটোকন্ড্রিয়ার এই যে ভাঁজ যেগুলো দেখতেছি এটা হচ্ছে অন্তঃস্থ ঝিল্লি, আর 2টা ঝিল্লির মাঝখানে যে গ্যাপটা দেখতেছি এটাকে বলি আমরা ইন্টার মেমব্রেন স্পেস বা আন্তঃঝিল্লি ফাঁকা স্থান। আমি যদি এই মাইটোকন্ড্রিয়ার এতটুকু জায়গা ধরো, এটা আমি জুম করে দেখব, এখানে দেখলে পরে আমরা দেখতেছি যে এই বাইরের যে স্তর আছে মাইটোকন্ড্রিয়ার, এটা হচ্ছে বাইরের স্তর, আর এই যে নীল রঙের যেটা দিছি অন্তঃস্থ ঝিল্লি, এই যে এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়ার অন্তঃস্থ ঝিল্লি, ঠিক আছে। তো এই একই চিত্র আমি এখানেও এঁকে রাখছি, এটা মাইটোকন্ড্রিয়ার বহিস্থ ঝিল্লি, এটা মাইটোকন্ড্রিয়ার অন্তঃস্থ ঝিল্লি। তো দেখো, মাইটোকন্ড্রিয়ার অন্তঃস্থ ঝিল্লিতে কিছু প্রোটিন, একক প্রোটিন বা মাল্টি প্রোটিন হিসেবে কিছু কমপ্লেক্স তৈরি করে। হ্যাঁ, প্রোটিন এবং এনজাইম মিলে কমপ্লেক্স তৈরি করে। তো এখানে আমরা দেখব 4টা কমপ্লেক্স আছে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনে, 4টা কমপ্লেক্স আছে। তাহলে কমপ্লেক্স 1 যেটা, এটার আরেকটা নাম হচ্ছে NADH ডিহাইড্রোজিনেজ। তাহলে কমপ্লেক্স 1টা হচ্ছে NADH ডিহাইড্রোজিনেজ, এই এনজাইমটা থাকে। এবং কমপ্লেক্স 1 এর ভিতরে ফ্লাভিন মনোনিউক্লিওটাইড বা FMN, কখনো কখনো ফ্লাভিন অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড FAD, অথবা কখনো কখনো বলবো না
সবসময় থাকে FMN FAD আয়রন সালফার প্রোটিন থাকে। আবার কমপ্লেক্স 2 যেটা আছে এখানে এনজাইম থাকে সাকসিনেট ডিহাইড্রোজিনেজ, এখানে ফ্লাভিন মনোনিউক্লিওটাইড এটা থাকবে, হ্যাঁ এটা একটা ফ্লাভোপ্রোটিন, আয়রন সালফার প্রোটিন থাকবে। আর আমরা দেখতেছি কমপ্লেক্স 3 কে বলি সাইটোক্রোম সি রিডাকটেজ, যেখানে সাইটোক্রোম বি এবং সি মিলে একটা কমপ্লেক্স তৈরি করবে। আর সর্বশেষ যেটা কমপ্লেক্স 4 এটা হচ্ছে সাইটোক্রোম সি অক্সিডেজ, এখানে থাকবে সাইটোক্রোম এ এবং সাইটোক্রোম A3। তাহলে এই কমপ্লেক্সগুলো আমি লিখে রেখেছি, কমপ্লেক্সগুলো বুঝলাম। এই কমপ্লেক্সগুলো কোথায় আছে দেখো, মাইটোকন্ড্রিয়ার অন্তঃস্থ ঝিল্লিতে। এই যে কমপ্লেক্স 1, তারপর এখানে দিচ্ছি কমপ্লেক্স 3, 4, আবার এখানে দিচ্ছি কমপ্লেক্স 2, হ্যাঁ 3, 4। আর বড় করে দেখো এই যে এই মাথাটা হচ্ছে একটা মোটরের মতো ঘুরবে, হ্যাঁ তাহলে বড় করে সবুজ রঙের আমি যেটা দিয়ে রেখেছি এটাকে বলি আমরা এটিপি সিনথেজ। ওর কাজই হচ্ছে এটিপি তৈরি করা। তাহলে চলো আমরা একটু দেখি যে NAD এবং FAD কিভাবে এটিপি তৈরি করে। আচ্ছা, তো এখানে লাল কলম ইউজ করলে হয়তো ভালো হবে। দেখো এই যে FADH+H+, NADH+H+, এগুলো তৈরি হইলো, এগুলো কোথায় চলে আসলো, মাইটোকন্ড্রিয়ার অভ্যন্তরে। দেখো এই যে সবুজ রঙের যেটা দিছিলাম এটা হচ্ছে ম্যাট্রিক্স, তাহলে এই যে মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্স এটা, তাহলে আমি ধরবো যে NADH+H+ এবং FADH+H+ মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সে অবস্থিত। ঠিক আছে, তো এখানে এই জিনিসটা শুরু করার আগে তোমাদের মাথায় একটা জিনিস এই মুহূর্তে ঢুকায় রাখো, সেটা হচ্ছে এই যে এখানে NADH+H+, FADH+H+, এই H+ থাকা মানে সে বিজারিত। তার মানে কি, তার কাছে একটা করে ইলেকট্রন আছে বা সে অতিরিক্ত ইলেকট্রন গ্রহণ করেছে। তাহলে NADH+H+, FADH+H+, এটা মানে হচ্ছে এই NADটা রিডিউসড অবস্থায় আছে, তার কাছে ইলেকট্রন আছে। তাহলে এই NAD যদি এই ইলেকট্রনটা ছেড়ে দিল, ইলেকট্রনটা যদি ছেড়ে দেয় তাহলে সে কিসে কনভার্ট হয়ে যাবে, দেখো NAD এবং FADH+H+ যদি ইলেকট্রন ছেড়ে দেয় সে FAD তে কনভার্ট হয়ে যাবে। তার মানে কি, সে অক্সিডাইজ তার মানে সে অক্সিডাইজড হয়ে গেছে। আবার দেখো এই NAD FAD যখন আবার ইলেকট্রন গ্রহণ করে তারা আবার বিজারিত হয়ে NADH+H+ এবং FADH+H+ তৈরি করে। বুঝাইতে পারছো বিষয়টা? তাহলে এই জিনিসটা তুমি মাথায় রাখো যে NADH+H+ এটা বিজারিত আছে, ওর মধ্যে ইলেকট্রন আছে এবং ইলেকট্রনটা যখন ছেড়ে দেয় তখন সে NAD এবং FAD তে কনভার্ট হয়। ক্লিয়ার? আচ্ছা, আশা করি এটা তোমার মাথায় আছে। এখন আমরা দেখি এই যে FAD NAD এগুলা ছিল আমাদের বিজারিত অবস্থায় ছিল, ওরা কোথায় চলে আসছে, মাইটোকন্ড্রিয়ার অভ্যন্তরে এই ম্যাট্রিক্সে চলে আসছে। ঠিক আছে, আচ্ছা তাহলে দেখো এখানে এটা হচ্ছে কমপ্লেক্স 1, ওই সাকসিনেট ডিহাইড্রোজেনেজ কমপ্লেক্স 1। তাহলে এখানে কমপ্লেক্স 1 এর মধ্যে একটা NADH+H+, সে কি করবে, এই কমপ্লেক্স 1 এর মধ্যে তার ইলেকট্রনটা ছেড়ে দিবে। তার ইলেকট্রনটা যদি ছেড়ে দেয় তাহলে সে কিসে কনভার্ট হয়ে গেল, NAD+ অক্সিডাইজড। তাহলে এই যে সে যে ইলেকট্রন ছেড়ে দিছে কমপ্লেক্স 1 এর কাছে, তো এই ইলেকট্রনটা কে গ্রহণ করবে বলো তো, কমপ্লেক্স 1 এর কাছে যে ইলেকট্রন ছেড়ে দিল, এই কমপ্লেক্স 1 এ ফ্লাভিন মনোনিউক্লিওটাইড, এই যে FMN, কমপ্লেক্স 1 FMN থাকে, এই ফ্লাভিন মনোনিউক্লিওটাইড, এখানে FMN বা FAD যে কোনোটাই থাকতে পারে, হ্যাঁ ফ্লাভিন অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড FAD অথবা FMN। তাহলে এই FMN ওই ইলেকট্রনটা গ্রহণ করে, FMN ওই ইলেকট্রনটা গ্রহণ করে কিসে পরিণত হইল, দেখো FMN, হ্যাঁ আমি এখানে একটা H লিখলাম বা H2 লিখলাম, তার মানে হচ্ছে সে বিজারিত হয়ে গেছে। আমি আবার একটু বুঝায় বলি, দেখো এই যে NADH+H+, ওর কাছে ইলেকট্রন আছে, তো সে কি করলো, কমপ্লেক্স 1 এর কাছে এসে তার ইলেকট্রনটা দিয়ে দিল, দেওয়ার পরে NADH+H+ কিসে পরিণত হলো, NAD তে কনভার্ট হয়ে গেল। আর ওই ইলেকট্রনটা নিয়ে কমপ্লেক্স 1 এর ভিতরে বসে থাকা FMN কিসে কনভার্ট হলো, FMNH2 বা সে বিজারিত হলো। দেখো আমি যাদের শেষে H লিখবো তারা হচ্ছে বিজারিত, তার মানে তার কাছে ইলেকট্রন আছে। এখন এই কমপ্লেক্স 1 এর পরে এই জিনিসটা হচ্ছে একটা ইলেকট্রন শাটল, মানে সে একজনের কাছ থেকে ইলেকট্রন নিয়ে দৌড়ে অন্যজনের কাছে ইলেকট্রন দিয়ে আসে। ঠিক আছে, একজনের কাছ থেকে ইলেকট্রন নিয়ে অন্যজনের কাছে ইলেকট্রন দিয়ে আসবে, তাহলে এগুলো হচ্ছে ইলেকট্রন শাটল। তাহলে এই যে কমপ্লেক্স 1 আর 3 এর মাঝখানে যে ইলেকট্রন শাটলটা দেখতেছি এটার নাম হচ্ছে ইউবিকুইনোন। এটার নাম কি,
ইউবিকুইনোন, তাহলে আমি জাস্ট সিম্পলি লিখি, দেখো আচ্ছা সরি রেড কালার দিয়ে লিখি বোঝা যাবে। হ্যাঁ ধরো ইউবিকুইনোন, ঠিক আছে, এটা হচ্ছে ইউবিকুইনোন। তাহলে এই যে ইউবিকুইনোন দেখতেছি আমরা, ইউবিকুইনোন, এই ইউবিকুইনোন সে এফএমএন যেটা আছে এই এফএমএন এর কাছ থেকে ইলেকট্রনটা নিবে। হ্যাঁ, এই এফএমএন এর কাছ থেকে সে ইলেকট্রনটা নিবে। ইউবিকুইনোন এই এফএমএন যেটা আছে এই এফএমএন এর কাছে তো ইলেকট্রনটা ছিল, ও যে ইলেকট্রন ছেড়ে দিয়েছে, তাহলে এই ইলেকট্রনটা কার কাছ থেকে নিবে? এফএমএন এর কাছ থেকে ইউবিকুইনোন ইলেকট্রনটা নিবে। এফএমএন এর কাছ থেকে ইউবিকুইনোন ইলেকট্রনটা নিবে, নেওয়ার পরে সে কি হয়ে যাবে? অবশ্যই বিজারিত হয়ে যাবে। ইলেকট্রন গ্রহণ করা মানে কি? বিজারণ। তাহলে আমি এখানে ইউবিকুইনোন বা UbH2 লিখলাম। তাহলে UbH2 মানে হচ্ছে ইউবিকুইনোন বিজারিত হয়েছে। হ্যাঁ, ইউবিকুইনোন আমি স্পেলিংটা লিখি, দেখো ইউবিকুইনোন, ইউবিকুইনোন, ঠিক আছে, ইউবিকুইনোন। আচ্ছা, তাহলে NADH+H+ তার ইলেকট্রনটা দিয়ে NAD তে কনভার্ট হইলো, ওই ইলেকট্রনটা গ্রহণ করে FMNH2 তে কনভার্ট হইলো। FMNH2 ওই ইলেকট্রনটা কাকে দিল? ইউবিকুইনোনকে। ইউবিকুইনোন আবার বিজারিত হয়ে গেল, ইলেকট্রনটা নিয়ে বিজারিত হয়ে গেল। তাহলে দেখো যখন কমপ্লেক্স 1 এর ভিতরে ইলেকট্রন আসছে, তাহলে কমপ্লেক্স 1 যখন ইলেকট্রন গ্রহণ করলো, কমপ্লেক্স 1 এর একটা শক্তির স্তর ছিল, ওর শক্তিটা অনেক বেশি হয়ে গেল, ইলেকট্রন গ্রহণ করার কারণে তার শক্তির লেভেলটা বেড়ে গেল। তখন ওই শক্তির লেভেল যখন বেড়ে যায়, সে কি করলো? এই ইলেকট্রনটা আবার কাকে দিল? ইউবিকুইনোনকে দিয়ে দিল। তাহলে শক্তির লেভেলটা যেটা বেড়ে গেছিল, ইলেকট্রন দেওয়ার পর আবার কমে গেল। তাহলে এই যে শক্তির যে একটা ফ্লাকচুয়েশন হইলো, চেঞ্জ হইলো, এই চেঞ্জটা ব্যবহার করে কমপ্লেক্স 1 কি করে? এই যে এই ম্যাট্রিক্সের মধ্যে অনেকগুলা H+ আয়ন আছে, এই H+ আয়নগুলা পাম্প করে বাইরে বের করে দেয়, H+ আয়নগুলা পাম্প করে বাইরে বের করে দেয়। ঠিক আছে, তাহলে আমরা মনে করি একটা NADH+H+ কমপ্লেক্স 1 এ যখন ইলেকট্রন দেয়, এই কমপ্লেক্স 1 মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্স থেকে 4টা H+ আয়ন বা 4টা প্রোটনকে এই আন্তঃঝিল্লি ফাঁকা স্থানে আবদ্ধ করে দেয়। হ্যাঁ, 4টা প্রোটনকে আন্তঃঝিল্লি ফাঁকা স্থানে আবদ্ধ করে দেয়। ওকে ফাইন, তাহলে ইলেকট্রনটা কার কাছে আছে? দেখো এই যে ইউবিকুইনোনের কাছে আছে। তো এখন ইউবিকুইনোন থেকে এটা হচ্ছে কমপ্লেক্স 3, তাহলে কমপ্লেক্স 3 তে বসে থাকে কে? কমপ্লেক্স 3 তে বসে থাকে হচ্ছে সাইটোক্রোম। কমপ্লেক্স 4 এও থাকে হচ্ছে সাইটোক্রোম। তাহলে এখন এই ইউবিকুইনোন থেকে ইলেকট্রনটা কার কাছে চলে আসবে? সাইটোক্রোমের কাছে চলে আসবে। ইউবিকুইনোন থেকে ইলেকট্রনটা সাইটোক্রোমের কাছে চলে আসবে কমপ্লেক্স 3 তে। ওকে ফাইন, দেখো ইউবিকুইনোন যখন কমপ্লেক্স 3 কে ইলেকট্রন দিল, ইলেকট্রন পাইলে কি হবে? শক্তি বেড়ে যাবে। ঠিক আছে, তো শক্তি বেড়ে যাবে, এরপর আবার কি হবে? কমপ্লেক্স 3 এই ইলেকট্রনটা কাকে দিয়ে দিবে? দেখো এই সাইটোক্রোমটা ইলেকট্রন দিয়ে দিল কমপ্লেক্স 4 এর সাইটোক্রোমকে, কমপ্লেক্স 4 এর সাইটোক্রোমকে। তাহলে দেখো কমপ্লেক্স 3 ইলেকট্রন গেইন করলো, পাইলো, পাওয়ার পরে এনার্জি বেড়ে গেল, আবার কমে গেল। তাহলে এই যে এনার্জির ফ্লাকচুয়েশন, এটা দিয়ে কমপ্লেক্স 3 কি করলো? মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্স থেকে কয়টা? মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্স থেকে আবারও 4টা প্রোটন বা H+ বের করে দিল। হ্যাঁ, তাহলে একটা ইলেকট্রন যখন এদিক দিয়ে যাচ্ছে, কমপ্লেক্স 3 কি করলো? 4টা প্রোটন বের করে দিল। কোথায় বের করলো? ইন্টার মেমব্রেন স্পেসে। দেন কি হইলো? দেখো ওই যে আগের মতোই কমপ্লেক্স 3 থেকে ইলেকট্রনটা কে পাইলো? কমপ্লেক্স 4 এর সাইটোক্রোম পাইলো। তাহলে কমপ্লেক্স 4 এর যে সাইটোক্রোম পাইলো, এই সাইটোক্রোম কি করলো? যখন ইলেকট্রন পাইলো কি হলো? এনার্জি পাইলো। তার মানে তার এনার্জি লেভেল এটা ছিল, কমপ্লেক্স 4 এর এনার্জি লেভেল বেড়ে গেল যখন ইলেকট্রন পাইলো। আবার সে ইলেকট্রনটা কাকে দিয়ে দিবে? অক্সিজেনকে দিয়ে দিবে। তাহলে দিলে পরে কি? এনার্জি কমে আসবে। তাহলে ফ্লাকচুয়েশন হইলো। এই এনার্জি ফ্লাকচুয়েশনের কারণে এই কমপ্লেক্স 4 ও কি করবে? 2টা H+ বা প্রোটন, হ্যাঁ আমি বেটার প্রোটনই বলি, প্রোটন বলাটাই ভালো, 2টা প্রোটন বাইরে বের করে দিল, 2টা প্রোটন বাইরে বের করে দিল। এবং এই ইলেকট্রন কমপ্লেক্স 4 থেকে কোথায় চলে আসলো? ইলেকট্রন মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্সে চলে আসলো। ঠিক আছে, তাহলে ইলেকট্রন দিছিল কে? NADH+H+, ওর কাছে ইলেকট্রন ছিল। তাহলে এই ইলেকট্রনটা এইভাবে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন দিয়ে কোথায় চলে আসলো? এই যে মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্সে। এবং এই ম্যাট্রিক্সে, মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্সে কে বসে আছে বলো তো? আমাদের অক্সিজেন। ঠিক আছে, এখানে কে বসে আছে? আমাদের
অক্সিজেন কোথায় থেকে আসছে? এই যে বাইরের পরিবেশ থেকে আমরা অক্সিজেনকে নিয়ে আসছি। হ্যাঁ, অক্সিজেন যেহেতু চর্বিতে দ্রব্য, সে লিপিডের মাধ্যমে ব্যাপন প্রক্রিয়ায় কোথায় চলে আসে? মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্সে চলে আসে। তাহলে অক্সিজেন আছে, এই অক্সিজেন ইলেকট্রন দুইটাকে রিসিভ করবে এবং এখানে কি থাকবে? দুইটা প্রোটন থাকবে। তাহলে তুমি বুঝতেই পারতেছো যে এখানে কি তৈরি হবে? দুইটা প্রোটন, দুইটা ইলেকট্রন আর অক্সিজেন মিলে পানি তৈরি করবে। দুইটা ইলেকট্রন, দুইটা প্রোটন, দুইটা অক্সিজেন মিলে পানি তৈরি করবে। ঠিক আছে, তাহলে এই হলো ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন কিভাবে কাজ করতেছে। দেখো এখানে দুইটা ইম্পর্টেন্ট কোশ্চেন আছে, খুবই ইম্পর্টেন্ট, তুমি এমসিকিউতে পাবা। তো তোমাকে যদি জিজ্ঞেস করে যে এই ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনের মধ্যে সর্বপ্রথম ইলেকট্রন গ্রহীতাকে তুমি কি বলবা? ফ্লাভিন ফ্লাভিন মনোনিউক্লিওটাইড বা FAD। দেখো NAD থেকে সর্বপ্রথম ইলেকট্রনটা কে গ্রহণ করলো? এই যে FMN। ঠিক আছে, তাহলে আমি কি বলতে পারি যে এখানে একটু লিখে রাখি ছোট করে, যে সর্বপ্রথম ইলেকট্রন গ্রহীতা হচ্ছে ফ্লাভিন মনোনিউক্লিওটাইড FMN, অথবা আমরা কি বলতে পারি? FAD। আচ্ছা, এরপরে আমরা দেখতেছি যে এই ইলেকট্রন গিয়ে 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 সর্বশেষ ইলেকট্রনটাকে রিসিভ করলো হচ্ছে এই অক্সিজেন। তাহলে এটাই প্রশ্নে আসবে যে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনের সর্বশেষ ইলেকট্রন গ্রহীতা কে? সর্বশেষ ইলেকট্রন গ্রহীতা হচ্ছে আমাদের অতি পরিচিত অক্সিজেন। এটা এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ, তুমি এটা মিস করে যাইতে পারবা না। ওকে ফাইন, তাহলে এখন এই ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনে যখন ইলেকট্রন ট্রান্সপোর্ট করলাম, এখানে কিন্তু কোনো এটিপি তৈরি হয় না, কারণ ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন ডাজন্ট প্রডিউস এনি এটিপি বাই ইটস ওন সেলফ। ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন এটিপি তৈরি করবে না। তাহলে এটিপি তৈরি করবেটাকে? এই এটিপি সিনথেস। দেখো বাই দিস টাইম আমরা কি করছি? প্রোটনগুলোকে বাইরে পাম্প করে দিছি এবং ইন্টার মেমব্রেন যে স্পেস, আন্তঃঝিল্লি ফাঁকা স্থানে প্রোটনগুলোকে ক্যাপচার করে রাখছি। এখন প্রোটনগুলো চাইলেই ভিতরে আসতে পারতেছে না, কিন্তু কি হইলো? ভেতরের চেয়ে বাইরে প্রোটনের ঘনত্ব বেশি হয়ে গেল। হ্যাঁ, ভেতরের চেয়ে বাইরে কি হইলো? প্রোটনের ঘনত্ব বেশি হইলো। তাহলে দেখো এই প্রোটনগুলো কি করতেছে? বেশি ঘনত্ব এই জায়গায় কম ঘনত্বের দিকে আসতে চাচ্ছে, উপর দিকে বাইরের দিকে বেশি ঘনত্বের থেকে কম ঘনত্বের দিকে যেতে চাচ্ছে। তাহলে তারা কি একটা ফোর্স তৈরি করতেছে, এটাকে বলি আমরা একটা ইলেকট্রোমোটিভ ফোর্স। ঠিক আছে, তাদের ঘনত্বের একটা গ্রেডিয়েন্টের কারণে ইলেকট্রোমোটিভ ফোর্স তৈরি হলো। হ্যাঁ, আচ্ছা, তাহলে ইলেকট্রোমোটিভ ফোর্স তৈরি হওয়ার পরে এই ফোর্সগুলো দিয়ে দেখো এই প্রোটনগুলো একসাথে এই এটিপি সিনথেস নামক যে মোটরটা আছে, এই এটিপি সিনথেস নামক এটার মধ্যে দিয়ে ভিতরে একসাথে হ্রাস করবে। হ্যাঁ, তাহলে এই প্রোটনগুলো কি করবে? একসাথে এটার মধ্যে দিয়ে ভেতর দিকে হ্রাস করবে, কারণ বাইরের দিকে ঘনত্ব বেশি থেকে কমের দিকে আসবে। তাহলে এটিপি সিনথেসের মধ্যে দিয়ে যখন প্রোটনগুলো আসবে, এই এটিপি সিনথেসের মাথায় একটা মোটরের মতো থাকে। তোমাকে যদি প্রশ্ন করে বায়োলজিতে সবচেয়ে ক্ষুদ্রতম রোটারি মোটর যেটা ঘুরতে পারে কি, তুমি বলবা এটিপি সিনথেস। এটার একটা বেস থাকে যেটা এই যে মেমব্রেনে আটকানো থাকে, আর একটা মাথা থাকে, এটা মোটর ঘুরতে থাকে। তাহলে যখন প্রোটনগুলো ভেতরে প্রবেশ করে একসাথে, তখন এই মাথাটা ঘুরতে থাকে মোটর, ওইটা দিয়ে কি হয়? এর মধ্যে কিন্তু ফসফেট লাগানো থাকে, এডিপিও লাগানো থাকে। তাহলে ওই ফসফেটটা দিয়ে দেখো, ওই ফসফেট আর এডিপিকে সে যুক্ত করে। হ্যাঁ, দেখো এই যে এই মোটরটা যখন ঘুরতে থাকে, তখন একটা এডিপি এটার সাথে ফসফেট যুক্ত হয়ে আমরা কি পাই? এটিপি পাই। কি পাই? এটিপি পাই। তাহলে দেখো এই যে এটিপি তৈরি কিন্তু ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনে হয় নাই, এটিপি তৈরি হয়েছে এটিপি সিনথেসের মাধ্যমে। তাহলে এই প্রক্রিয়াটাকে আমরা বলি কেমি অসমোসিস প্রসেস। ঠিক আছে, তো পিটার মিশেল এই কেমি অসমোসিস মডেলটা প্রস্তাব করার জন্য নোবেল পুরস্কার পাইছে। ঠিক আছে, এটা হচ্ছে কেমি অসমোসিস প্রসেসে এটিপি তৈরি হয়। ওকে ফাইন, তাহলে আমরা মোটামুটি এই ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন এটা বুঝতে পারছি। তাহলে NADH+H+ একটা বুঝতে পারছি। এখন আসো FADH+H+ যেটা আছে। হ্যাঁ, এই যে FADH+H+, তাহলে দেখো একটা FADH+H+ আসলো। তাহলে আমি আগেই বলছি যে এখন আমরা তাড়াতাড়ি বুঝে যাব, এটা তো বুঝাইছি, এখন আমরা খুব দ্রুত দেখে যাব। একটা FADH+H+, তার মানে কি? ওর কাছে ইলেকট্রন আছে, সে বিজারিত। তাহলে সে কমপ্লেক্স 2 এর কাছে তার
ইলেকট্রনটা প্রদান করলো, সে কমপ্লেক্স 2 এর কাছে তার ইলেকট্রন প্রদান করলো, করলে পরে সে কি হয়ে যাবে, জারিত হয়ে যাবে, FAD পজিটিভ। ওকে ফাইন, তাহলে সে কমপ্লেক্স 2 এর কাছে ইলেকট্রন প্রদান করলো, তাহলে এখানেও কি আছে, ওই যে FMN আছে, হ্যাঁ কমপ্লেক্স 2 এর কাছেও FMN আছে, তাহলে এই কমপ্লেক্স 2 এর FMN কি করলো, ওই ইলেকট্রনটা গ্রহণ করে FMN H2 তে কনভার্ট হলো, হ্যাঁ রিডিউসড হয়ে গেল, ইলেকট্রনটা গ্রহণ করে কি হয়ে গেল, রিডিউস। তাহলে আমি আবার বলি, দেখো FADH অনেক সহজ জিনিস, বুঝতে পারলে অনেক সহজ জিনিস, হ্যাঁ। আচ্ছা, কখনো কখনো কি করবা জানো, তুমি যখন পড়বা নিজে এরকম এইভাবে পড়লে লাভ নেই, সারাদিন এইভাবে পড়লে লাভ নেই। তুমি কি করবা, মানে আমি যেটা করতাম, তুমি একটা টপিক পড়লা, পড়ার পরে তোমার স্যার তোমাকে যেভাবে পড়াইছে তুমি এই টপিকটা পড়বা, পড়ার পরে তোমার আরেকটা ফ্রেন্ডকে ডেকে নিয়ে তুমি মনে করবা যে তুমি স্যার, তুমি তোমার টিচার বা তুমি তোমার ভাইয়া, যে তোমার ভাইয়া তোমাকে যেভাবে পড়াইছে তুমি ওকে ওইভাবে পড়াই দাও, তুমি ওকে একটা লেকচার নাও, ঠিক আছে। তাহলে তুমি যখন ওকে একটা লেকচার নিবা, তুমি অন্যজনকে যে জিনিস বুঝাই দিবা, এটা তুমি জীবনে ভুলবা না, ঠিক আছে। তুমি এটা প্র্যাকটিস করে দেখো, 100% এটা কাজে লাগবে। তুমি অন্যকে যে জিনিস বুঝাবে এটা তুমি কোনোদিন ভুলবা না। ওকে, তো চলো এটা দেখে আসি আমরা। বায়োলজি মুখস্থ না, বুঝে বুঝে পড়তে হয়, হ্যাঁ। তাহলে FADH+H+, সে বিজারিত অবস্থায় আছে, ইলেকট্রন আছে, সেই ইলেকট্রন ছেড়ে দিল, দিলে FAD পজিটিভ হয়ে গেল। ওই ইলেকট্রনটা কে নিল, এই যে FMN নেওয়ার পরে সে রিডিউসড হয়ে গেল। এরপরে এইখানে দ্য মাইটিয়েস্ট কে অপেক্ষা করতেছে বলো তো, ইলেকট্রন শাটল ইউবিকুইনন, এই যে একটু আগে আমরা দেখলাম ইউবিকুইনন, এই যে ইউবিকুইনন। তাই ইউবিকুইননের কাজ কি, ইউবিকুইনন ওই ইলেকট্রনটা নিল, হ্যাঁ ইউবিকুইনন এই যে এখান থেকে যে ইলেকট্রন ছিল FMN এর কাছে বা কমপ্লেক্স 2 এর কাছে যে ইলেকট্রন ছিল, কোথায় নিয়ে গেল, এই ইউবিকুইনন ইলেকট্রনটা গ্রহণ করলো। তাহলে ইউবিকুইনন যখন ইলেকট্রন গ্রহণ করলো, তো ইউবিকুইননটা কি হয়ে গেল, অবশ্যই বিজারিত হয়ে গেল। এই যে বিজারিতর জন্য আমরা H-টা লিখলাম সাথে, হ্যাঁ, বা আমরা ইউবিকুইনন H2, বিজারিত হওয়ার পরে H লিখলাম, তাহলে ইউবিকুইনন বিজারিত হয়ে গেল। ওকে ফাইন, ইউবিকুইনন কি বলছিলাম, ইলেকট্রন শাটল 2 এর কাছ থেকে ইলেকট্রন নিয়ে দৌড়ে গিয়ে কার কাছে দিয়ে আসবে, 3 এর কাছে দিয়ে আসবে। তাহলে দেখো কমপ্লেক্স 3 এর কাছে এই ইউবিকুইনন, 3 এর কাছে কে বসে আছে, দেখো কমপ্লেক্স 3 এর কাছে সাইটোক্রোম বসে আছে, কমপ্লেক্স 4 এর কাছে সাইটোক্রোম বসে আছে। তাইলে দেখো এই ইউবিকুইনন এই ইলেকট্রনটা নিয়ে কার কাছে গিয়ে দিয়ে আসলো, সাইটোক্রোমের কাছে দিয়ে আসলো। সাইটোক্রোম এই ইলেকট্রনটা কার কাছে দিয়ে আসলো, কমপ্লেক্স 4 এর সাইটোক্রোমের কাছে দিয়ে আসলো। তাহলে দেখতেই পাচ্ছ যে এই যে কমপ্লেক্স 3 যখন ইলেকট্রন পাইলো শক্তি পাইলো, আবার যখন ইলেকট্রন কমপ্লেক্স 4 কে দিয়ে দিল শক্তি নেমে গেল। তাহলে এই ফ্লাকচুয়েশনের কারণে এই যে এখানে এটা তো মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্স থেকে এই প্রোটনগুলো পাম্প করে কোথায় পাঠাবে বলো তো, কমপ্লেক্স 3 4টা প্রোটনকে ইন্টারমেমব্রেন স্পেসে, আন্তঃঝিল্লি ফাঁকা স্থানে পাঠাবে। ওকে ফাইন, এরপরে কমপ্লেক্স 4 ওই যে ও একই কাজ করলো, ওই ইলেকট্রন পাইলো, পরে এই ইলেকট্রনটা কাকে দিয়ে দিল, অক্সিজেনকে দিয়ে দিবে। দেখো এই যে ইলেকট্রন, এই ইলেকট্রন কাকে দিয়ে দিবে, অক্সিজেনকে দিয়ে দিবে, এখানে অক্সিজেন চলে আসবে, হ্যাঁ ইলেকট্রন কাকে দিল, অক্সিজেনকে দিল। তাহলে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনে সর্বশেষ ইলেকট্রন গ্রহীতা হচ্ছে অক্সিজেন। পরে এখানে কি হইলো, দেখো 2টা H+ প্রোটন আছে, তো এই প্রোটনগুলো মিলে 2টা প্রোটন ইলেকট্রন অক্সিজেন মিলে কি তৈরি করবে, ওয়াটার তৈরি করবে, H2O ওয়াটার তৈরি করবে, হ্যাঁ। আচ্ছা, তাহলে দেখো এই যে কমপ্লেক্স 4 যখন ইলেকট্রন পাইলো, শক্তি পাইলো, ইলেকট্রন ছেড়ে দিল, শক্তি নেমে গেল, তাহলে সে কয়টা প্রোটন বাইরে পাম্প করবে বলো তো, 2টা প্রোটন বাইরে পাম্প করবে, 2টা H+ বাইরে পাম্প করবে। তাই আমরা দেখে আসছি যে কমপ্লেক্স 4 2টা H+ পাম্প করে। ওকে ফাইন, এখন কি হবে তোমরা তো বুঝতেই পারতেছো, আমি H+ এখানে আটকায় রাখছি, তাহলে এখানে অনেক বেশি ঘনত্ব বেড়ে গেছে, H+ গুলো একসাথে নিচের দিকে আসবে, হ্যাঁ। তাহলে একসাথে কোন দিক দিয়ে আসবে, এই যে এটিপি সিনথেস দিয়ে আসবে, আগের মতোই কাহিনী দেখো। তাহলে এই এটিপি সিনথেস দিয়ে একসাথে H+ গুলো হ্রাস করবে, এটিপি সিনথেস দিয়ে H+ গুলো একসাথে হ্রাস করবে। তো ওই শক্তিটা ব্যবহার করে, এই যে এটিপি সিনথেস আছে, ওই শক্তি ব্যবহার করে এটিপি সিনথেসের এই যে মোটরটার মাথায় এডিপি লাগানো আছে, ফসফেট লাগানো আছে, দুইটাকে যখন এটা একসাথে মুভ করবে, এই যে দেখো একসাথে মুভ করবে, তাহলে দুইটা কি একসাথে যুক্ত হচ্ছে, তাহলে এই দুইটা একসাথে যুক্ত হয়ে কি করবে, দুইটা একসাথে যুক্ত হয়ে এটিপি তৈরি করবে। দেখো এডিপি প্লাস ইনঅর্গানিক ফসফেট দুইটা মিলে একসাথে এটিপি তৈরি করবে, একসাথে কি তৈরি করবে, এটিপি তৈরি করবে। ওকে ফাইন, তাহলে আমরা এই জিনিসটা বুঝতে পারলাম যে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন ডু নট প্রডিউস এটিপি বাই ইটসেলফ, কিন্তু এটিপি সিনথেস এটিপি তৈরি করে। এখন আসো মজার জিনিস, আমি যেটা তোমাদেরকে বলেছিলাম যে শুরুর দিকে এই জিনিসটা বলেছিলাম, দেখো আমরা একটু হিসাব করি। মনে রাখো এটিপি সিনথেস দিয়ে
এটিপি সিনথেস দিয়ে যখন H+ আসে, আমি এই জায়গাটা একটু মিশিয়ে নিচ্ছি, হ্যাঁ, ডোন্ট মাইন্ড। দেখো এটিপি সিনথেস দিয়ে যখন H+ প্রবেশ করে তখন দেখো মনে রাখবা 4টা H+ যখন এদিক দিয়ে প্রবেশ করে তখন একটা এটিপি তৈরি হয়, একটা এটিপি তৈরি হয়। তাহলে তুমি একটা জিনিস চিন্তা করো যে আমাদের একটা NAD, যেখানে কি ছিল, NADH+ H+ ছিল, তাই না? আচ্ছা, তাহলে একটা NADH+ H+ যখন ইলেকট্রন দিয়ে দিল, ঠিক আছে, তাহলে টোটাল কয়টা প্রোটন বাইরে বের হবে? দেখো তো, এই যে এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এইভাবে গেল। তাহলে একটা NADH+ এর কারণে এই যে 4টা প্রোটন, 2টা প্রোটন, তাহলে কত হইল? 4 + 4 + 2, 10টা প্রোটন। তাহলে একটা NADH+ যখন ইলেকট্রন দিয়ে দিল, ইলেকট্রনটা এই রাস্তায় গেল, আমরা দেখে আসছি, এবং এখানে কয়টা টোটাল প্রোটন হবে? 4 + 4 + 2, 10টা প্রোটন। তাহলে এই যে 10টা প্রোটন হবে, আমরা জানি 4টা প্রোটন দিয়ে একটা এটিপি তৈরি হয়, তাহলে 10টা প্রোটন দিয়ে কয়টা এটিপি তৈরি হবে? 2.5 এটিপি। দেখো 4টা দিয়ে যদি একটা হয়, 10টা দিয়ে 2.5 এটিপি। এটাকে মোর অর লেস আমরা কি হিসেবে জানি? 3 এটিপি। ঠিক আছে, তাহলে আমরা বলতেই পারতেছি যে একটা NADH+ H+ এর কারণে 3টা এটিপি তৈরি হচ্ছে। এখন তুমি দেখো নিচেরটাই হিসাব করো যে FADH+, দেখো একটা FADH+ H+ এর কারণে যে FADH+ এখানে ইলেকট্রন দিল, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এভাবে পরিবহন হইল। তাহলে এভাবে পরিবহন হওয়ার কারণে এই যে কমপ্লেক্স 3 কতগুলো H+ দিছিল? 4টা H+। কমপ্লেক্স 4 কয়টা? 2টা। তাহলে দেখো একটা FADH+ H+ এর কারণে এখানে টোটাল কয়টা প্রোটন আসতেছে? 4 + 2, 6টা প্রোটন। কয়টা প্রোটন? 6টা। তাহলে 4 + 2, 6টা H+ আসতেছে একটা FADH+ এর জন্য। তাহলে দেখো যদি 6টা প্রোটন আসে, আমরা জানি 4টা প্রোটন দিয়ে একটা এটিপি তৈরি হয়, যে আমি লিখে রেখেছি 4টা প্রোটন দিয়ে একটা এটিপি তৈরি হয়। তাহলে 6টা প্রোটন দিয়ে কয়টা এটিপি তৈরি হবে? 1.5 এটিপি। এটাকে আমরা লিখি অলমোস্ট 2 এটিপি। তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস, আশা করি তুমি বুঝতে পারছো যে এই গদবাদা মুখস্থটা আমরা এখানে লিখে আসতাম। একটা NADH+ H+ সমান 3টা এটিপি, একটা FADH+ H+ সমান 2টা এটিপি। তো দেখো আমি খুব ভালো মতো বোঝানোর চেষ্টা করছি। আই হ্যাভ ট্রাইড মাই লেভেল বেস্ট। তো আশা করি এই জিনিসটা তোমাদের কাছে এখন সহজ লাগবে। এটা যখন বইয়ের মধ্যে পড়তে যাবা, এরকম চিত্র দেখবা, তো আমার ভিডিওটা বারবার একটু পজ করে দেখতে পারো, বারবার যদি কখনো না বুঝো দেখতে পারো। আর এখানে এই সাইটোক্রোমের যে বিষয়গুলো, কমপ্লেক্স 3, 4, এখানে আরো কমপ্লেক্স বিষয় আছে, হ্যাঁ। তো আমি যদি পারি আরো সাইটোক্রোম 3, 4 এগুলো নিয়ে সুন্দর করে ভিডিও দিব। তো সে পর্যন্ত আশা করি ভালো থাকবে। আর ভিডিওটি যদি তোমার উপকারে লেগে থাকে, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আমাদের পেজে লাইক দিয়ে আমাদের সাথেই থাকবে। ওকে, থ্যাংক ইউ, সালামু আলাইকুম।